হ্যাঁ, আমি সাকিবের সাথে 4টা মুভি করছি। সময়কে যে ভ্যালু দিতে পারবে সেই আসলে লাস্ট জায়গায় পর্যন্ত যেতে পারবে। 2025 সালে আমি বক্সিং এ চ্যাম্পিয়ন হয়েছি। তো বক্সিং প্র্যাকটিস করতে গিয়ে আমি বক্সিং এ প্রেমে পড়ে গেছি। আমি পার ডে 3000 পুশ আপ মারি। তো ইয়োগা হচ্ছে আপনাকে প্রশান্তি দিবে। ফিটনেস জার্নিটার প্রতি আমার একটা ক্ষুধা ছিল। আমাদের যে ভ্যালু সারাক্ষণ একটা জিনিসই যে আমরা ভালো খাবার খাবো। সোসাইটির যে নেগেটিভ যে ক্রিয়েশনটা হচ্ছে আনফিট থাকার কারণে, এটা মেইন রিজনই এটা। প্রতিটা ছেলে মেয়ে কিন্তু তাদের নিজেদেরকে পরিবর্তন করতে চায়। আমি কখনোই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার স্টুডিওতে আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আমার শোয়ের নাম হচ্ছে সিক্রেট টক উইথ রিদি। অ্যান্ড আমার সামনে এখন এতক্ষণ আমি অফ ক্যামেরাতে বসে বসে দেখছিলাম শরীরচর্চা সুখী মনের আশ্রম, যেটা লিখেছে আসিফ হাসান সাগর ভাই। অ্যান্ড আজকে আমি প্রফেশনাল বক্সার, আপনারা সবাই চিনেন সাগর ভাইকে। আজকে আমি অনেক খুশি যে সাগর ভাই সময় বের করে আমার স্টুডিওতে এসেছেন। উনি যে শুধু প্রফেশনাল বক্সার তা না, ওনার আরও অনেকগুলো নাম আছে, সেগুলো আমরা আসলে গল্পের মাধ্যমে আজকে আপনাদের সাথে মানে ভাইয়ার কাছ থেকেও শুনবো, আপনাদের সাথেও আমি শেয়ার করবো। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার বইটা আমি দেখছিলাম, আমি এর আগেও দেখেছি। সো ভাইয়া কেমন যাচ্ছে দিনকাল? একটু ব্যস্ততা তো থাকি, এছাড়া সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আপনি তো লাইক ফিটনেস আইকন হিসাবেও আপনাকে অনেকে জানে। জি হ্যাঁ, সো এখন পর্যন্ত কত মানুষকে ফিট করেছেন? যদি 2000 আমার এক্সারসাইজ ট্রেনিংটা হচ্ছে 2000 সাল থেকে। 2000 সাল আমি থেকে প্রফেশনাল ভাবে মানুষকে ট্রেনিং করানো শুরু করছি হচ্ছে 2012 পর থেকে। 2012 পর থেকে। এরপর থেকে এখন পর্যন্ত আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় 4500। ওয়াও। এবং আমি বিভিন্ন জিমের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন জিমের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছি। তারপর বিভিন্ন 5 স্টার হোটেলে ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছি। মানে ফিটনেস জার্নিটার প্রতি আমার একটা ক্ষুধা ছিল, কারণ আমি সবসময় চাইছি যে বাংলাদেশের মানুষ অন্তত সুস্থ থাকুক, ভালো থাকুক। তো সেটার জন্য কি করা যায়, কি কি ওয়ে আছে, সেটা নিয়ে আমি দীর্ঘদিন বলা যায় স্টাডি করছি। করার পর আলহামদুলিল্লাহ এই যে 2025-এ এসে আমার এই বইটা রিলিজ হলো, এবং এই বইটা রিলিজের মানে সাথে সাথে আমার অনেকগুলো দরজা খুলছে। এই বইটা নিয়ে একটা সিরিজ হতে যাচ্ছে, এবং আমি ফিটনেস সেক্টরটার মধ্যে আমি চাচ্ছি যে প্রতিটা মানুষ যাতে সুস্থ থাকে। 2000 সালে যখন আপনি স্টার্ট করেছেন, তখনকার ফিটনেস ওয়ার্ল্ড আর এখনকার ফিটনেস ওয়ার্ল্ডের ডিফারেন্সটা কোথায়? আমি শুধু এটুকু বলবো যে যখন 2000 সালটা আসে, তখন আমির খানের একটা মুভি চলতেছিল মেলা, দেখো 2000 একটা গান ছিল, আমি স্পষ্ট আমার মনে আছে। ওই সময় থেকে আমার আসলে ব্যায়ামের যাত্রা শুরু। কোন জিমে ছিল এটা ঢাকাতে? তখন তো কোনো জিমই ছিল না। আমি ছিলাম খিলগাঁও এরিয়া। খিলগাঁও এরিয়ার মধ্যে একটা জিম ছিল, পুরো এত বড় একদম ন্যারো টাইপের একটা জিম। তো এরকম সিচুয়েশন থেকে আসলে ব্যায়ামের জার্নিটা যখন আমি শুরু করি, আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে যে মানে মানুষের সময়ের সাথে সাথে তো মানুষ আপডেট হয়। ওই সময়টা মানুষের ফিজিক্যাল কন্ডিশন পরিবর্তন করার কোনো মানসিকতাই ছিল তো আমার ভিতরে এই জিনিসটা প্রয়াস আসে এই কারণে, কারণ আমি খুব ভালো করে দেখলাম যে একটা মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটে, তার ফিজিক্যাল কন্ডিশন শুধু সুন্দর না হওয়ার কারণে তার ড্রেস আপ পরলেও তাকে ভালো লাগে না, তার ভিতরে কনফিডেন্স থাকে না, এবং সে অসহিষ্ণু হয়ে থাকে সবসময়। মানুষের ভিতরে ওই ফিলটা চলে যাচ্ছে। কারণ আপনি যদি মোটা হন, আপনি একটু পরপরই ঘামাবেন, আপনার বিরক্ত লাগবে। ঘাম মানুষের বিরক্তির একটা কারণ। আপনি যদি পরিশ্রম করে ঘাম বের করেন, ওইটা আরেক হিসাব। কিন্তু আপনি যখন এমনি আনফিট হওয়ার কারণে যখন আপনার ঘাম আসবে, আপনার কাজ দাঁড়ায় থাকতে ইচ্ছা করবে না, আপনার কিন্তু মেজাজ বিটগিটে হবে। তো তার থেকে এটা বেটার না যে আমি ফিট থাকি, সুস্থ থাকি। আমাদের দেশের মানুষের তো এটাই প্রবলেম, যে কেউ নিজের স্বাস্থ্যকে নিয়ে যত্ন নিতে চায় না। সবাই সবার জিহ্বার পিছনে ভাগতেছে। জিহ্বা মানে খাবার, সবাই ফুড লাভার। আপনি দেখেন বাংলাদেশে এত রেস্টুরেন্ট, এত চায়ের দোকান, মানুষের কি এত খাবার খাওয়ার প্রয়োজন আছে? পৃথিবীর কোনো দেশে এত চায়ের দোকান নাই, বাংলাদেশে যে পরিমাণ চায়ের দোকান আছে। এবং এই চায়ের দোকান থেকেই আড্ডার উৎপত্তি, এবং এই চায়ের দোকান থেকেই মানে একটা অদ্ভুত রকমের পরিবেশ সৃষ্টি হয়, গ্যাংবাজি তৈরি হয়, টিনেজার পোলাপেন এখানে এসে আড্ডা মারে। এবং এই ধরনের দুধ চা যেটা আমরা খাচ্ছি, এটা আমাদের বডিতে কি ধরনের নেগেটিভ এফেক্ট পড়তেছে, এগুলো কিন্তু কেউ ভাবতেছি না। তো আমরা খেয়ে যাচ্ছি, আমরা রেস্টুরেন্টে খাচ্ছি, আমরা সব জায়গায় খাচ্ছি। খেতে খেতে কি হচ্ছে, আমাদের ব্রেন ওয়ার্কটা হচ্ছে না, আমাদের পাকস্থলী বড় হয়ে যাচ্ছে। আমরা মানে আমাদের মাথার মধ্যে সারাক্ষণ একটা জিনিসই যে আমরা ভালো খাবার খাবো। তো ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমি এত দূর আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের ভিতরে এই স্বাস্থ্য জ্ঞানটা আমি ঢুকাইতে চাই, এবং এমনভাবে তাদের ভিতরে আনতে চাই যে তারা যাতে সব সময় নিজেদের ভেতর ওই মানে প্রশান্তিটা যাতে ফিল করতে পারে। কারণ আপনি যদি পারফেক্ট ফিট থাকেন, আপনার ভিতরে অলওয়েজ প্রশান্তি
ভিতরে কাজ করবে, কিন্তু আপনার ভিতরে যদি ওই ফিটনেসটা না থাকে আপনার সবসময় একটা অশান্তির মধ্যে থাকবেন। ওইটা থেকে আসলে আমাদের সোসাইটিটা এই যে উত্তেজনা, রাগ, ঘৃণা, প্রতিহিংসা, সোসাইটির যে নেগেটিভ যে ক্রিয়েশনটা হচ্ছে আনফিট থাকার কারণে, এটা মেইন রিজনই এটা। তো কখনো কম্পিটিশনে যাওয়া হয়নি? কম্পিটিশনে আমি 2009 সালে গেছিলাম, তখনও তো ছিল না, তখন ওরকম কম্পিটিশনের যাওয়ার মতো যে ইনস্ট্রুমেন্ট ছিল ওই ইনস্ট্রুমেন্ট আমাদের দেশে ছিল না। আমি জাস্ট একটা অ্যাটেন্ড করার প্রয়োজন ছিল যে হ্যাঁ আমি বডি বিল্ডিং করতেছিলাম, হ্যাঁ আমি ন্যাশনালের জন্য আমি একবার দাঁড়াবো। আমি প্রাইজ পাই নাই, প্রথম 5 জনের মধ্যে ছিলাম, ওইটা নিয়ে আমার আফসোস নাই, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এরপরে কেন না। এরপরে 2013 সালে তো আমি আসলে মিডিয়াতে ইনভলভ হই। ওকে। আর মিডিয়াতে ঢোকার পরে আমি অভিনেতার খাতায় যখন নিজের নামটা লেখাই তখন আমি দেখলাম যে এখানে আসলে বডি বিল্ডার ফিটনেসে আসলে অ্যাক্টিং তখন ছিল না। হ্যাঁ তখন বডি বিল্ডিং যদি আপনার বডিটা ওরকমই থাকে আপনি সবসময় একটা ক্যারেক্টারই ডাইভার্ট থাকবেন। হ্যাঁ, তো এই জন্য আমি আমার বডিকে ট্রান্সফরমেশন করছি। অভিনেতাদের ফিটনেস কেমন হয়, আবার ফিজিক্যালিও ফিট থাকার জন্য আমাকে ব্যায়াম করতে হয়েছে, মানে আমাকে অনেক কাজ করতে হয়েছে, আমাকে ফিটনেসও ঠিক রাখতে হয়েছে, কিন্তু এমন একটা ফিটনেস আমি টার্গেট করছি যেটা সর্বশ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। আমার ফিটনেসে যাতে আমি অ্যাক্টিংও করতে পারি, আমার ফিটনেসে যাতে আমি খেলতে পারি, আমার ফিটনেসে যাতে আমি আমার যত পারিপার্শ্বিক কাজ, যেমন আমি একজন ফিজিওথেরাপিস্টের জন্য বডি ফ্লেক্সিবল হওয়া লাগে, সেটাও আমি করছি। তো ফিটনেসটাকে পরিবর্তন করাই ছিল উদ্দেশ্য। ওকে। এরপরে কত সালে প্রফেশনাল বক্সার হিসেবে নাম লেখালেন? এই যে 2025টা আমার জন্য খুব স্পেশাল। 2025 আমার বই আসছে, 2025 সালে আমি বক্সিং এ চ্যাম্পিয়ন হইছি। ওকে। বক্সিং আগে থেকেই করতেন নাকি এটাকে প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আনছেন? না, বক্সিং এর স্টোরিটা একটু মজার, বিকজ বক্সিং নিয়ে আসলে আমি একটা প্রজেক্ট করব। ওকে। প্রজেক্টের জন্য আমি বলা যায় লক হইছি, তো ওইটার ডিরেক্টর আমাকে বলছে যে বক্সিং প্র্যাকটিস করতে হবে। ওকে। তো বক্সিং প্র্যাকটিস করতে গিয়ে আমি বক্সিং এ প্রেমে পড়ে গেছি। এবং প্রেমে জাতা প্রেম না, সিরিয়াস প্রেম। কারণ বক্সিং এ যে ডিসিপ্লিন আছে এবং বক্সিং এ যে মানে যে একটা উত্তেজনা আছে, একটা যুদ্ধক্ষেত্র এই ছোট রিংটার ভিতরে, এটা আমাকে অনেক টানছে, কারণ আমি নিজেও একজন যোদ্ধা, আমি ফিল করি। তো ওই যুদ্ধটা কিভাবে ডিসিপ্লিন ওয়াইজ করা যায়, কিভাবে আপনি আপনার শক্তিমত্তাকে মানুষের কাছে প্রকাশ না কনফিডেন্সলি দেখানো। বেসিক্যালি আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের 64টা জেলার মধ্যে যত স্কুল, কলেজ এবং ভার্সিটি আছে সব জায়গায় আমার যাওয়ার ইচ্ছা, এবং ওইখানে প্রতিটা ছেলে মেয়েকে আমি সেলফ ডিফেন্স এবং বক্সিং এবং ফিটনেস ট্রেনিং করাইতে চাই। এবং এটা আমার ইচ্ছাটা দীর্ঘ 25 বছর ধরেই আমার ভিতরে আছে, যার কারণে আমি আসলে বইটা লিখছি। কারণ হচ্ছে প্রতিটা ছেলে মেয়ে কিন্তু তাদের নিজেদেরকে পরিবর্তন করতে চায়, কিন্তু তারা জানে না যে শুরুটা কোথা থেকে করবে। তো ওই শুরুটাই হচ্ছে আমার এই বই। আমি প্রতিটা জায়গায় যেতে চাই, প্রতিটা মানুষকে ট্রেনিং করাইতে চাই এবং প্রতিটা মানুষকে সুস্থ দেখতে চাই, কারণ সুস্থই হচ্ছে আপনার মন এবং আপনার স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে ডেভেলপ করবে এবং পজিটিভভাবে আপনাকে নিয়ে যাবে। 2000 সাল থেকে আপনি ফিটনেস ওয়ার্ল্ডের সাথে আছেন, আপনার কাছে মনে হয় না যে আপনি কর্নার হয়ে আছেন? লাইক অনেকেই আছে যারা হচ্ছে সবাই চিনে বা লাইক ভিডিও আপলোড দিচ্ছে যে বডি বিল্ডার, বাট সামহাও আপনার কাছে মনে হয় না যে আপনার ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে বা আপনি কর্নার হয়ে আছেন? কিছু মানুষ আপনাকে মানে সেই ল্যাম্পলাইটটাকে, অনেকে এরকম আছে যে লাইক রিলস বানাচ্ছে, অনেক রকম ওয়ার্কআউট সম্পর্কে বলছে, বাট তাদের কোনো আইডিয়া বা সার্টিফিকেট নাই। সো ওইটাকে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমি কখনই কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবি না, এবং আমি এই জিনিসটাকে সবসময় এইভাবেই দেখি যে যতগুলো মানুষ এখন ফিটনেস নিয়ে কাজ করতেছে তারা কোনো না কোনো ব্যাপারে তারা ট্যালেন্টেড, এবং তারা এটা নিয়ে গবেষণা করেই কিন্তু এই জায়গায় আসছে। আর আপনি যদি প্রতিদ্বন্দ্বী ভাবেন বা আপনি যদি নিজেকে সর্বোচ্চ উপরে ভাবেন, তাহলে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, এবং আপনি আপনার ভিতরে ওই জিনিসটা তৈরি হবে যে কেন আমি কর্নারে, কেন আমি সবার মধ্যমণি হতে পারতেছি না, তখন ওই জিনিসটাই আপনাকে ডাউন পজিশনে নিয়ে যাবে। তো আমি আসলে এই ধারণা নিয়ে আমি ফিটনেস জগতে আসি নাই। আমার ধারণাটা একটাই জিনিসই ছিল, সেটা হচ্ছে যে সর্বশ্রেণীর মানুষের জন্য, শুধু বাংলাদেশ না, শুধু আমার রিলেটিভস না, শুধু আমার ফ্যামিলি না, পুরো পৃথিবী। তো এইটার জন্য আমি দীর্ঘ তপস্যা করছি, দীর্ঘ গবেষণা করছি, দীর্ঘ মেডিটেশন করছি, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। আমাকে হয়তো এখন কেউ চিনে না, কিন্তু আমার এই বই নিয়ে একটা সিরিজ হচ্ছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত এরকম টাইপের সিরিজ কেউ করে নাই, যে সিরিজটা কাহিনী এভিতে আসতেছে। তো প্রত্যেকটা ব্যায়ামের মানে যেই ডিসিপ্লিন এবং কিভাবে শুরু করতে হয়, মানে মানুষ তো জিমে গেলে একটা ফরম্যাট থাকে, হ্যাঁ, এই আমার এই সিরিজটাতে বা আমার এই ব্যায়ামে আপনি বাসা থেকে শুরু করতে পারবেন। আপনার মেরুদণ্ডে টান খাইছেন, আপনি কোমরে টান খাইছেন, আপনার পায়ের লিগামেন্টে টান খাইছেন, আপনি নড়তে পারতেছেন না,
এটা আপনি নিজেই করতে পারবেন। আমরা এই সিরিজটার মধ্যে এরকম ভাবে অডিয়েন্সের সাথে কানেকশন করতেছি, প্রত্যন্ত জায়গা থেকে এলিট ক্লাসের মানুষ পর্যন্ত এই ব্যায়াম দেখে নিজেকে নতুন ভাবে তৈরি করতে পারবে, মানে লাইক এ সুপ্রিম এনার্জি, সুপ্রাকৃতিক, সাধারণ মানুষের থেকে অসাধারণ শক্তি এবং এনার্জি এবং তার আত্মস্থতা এবং তার যে আত্মজ্ঞান এটাকে উন্মুক্ত করা। তো এইটা আসলে আমাদের দেহের ভিতরে গ্রন্থিগুলোর সাথে কানেকশন হয়। তা আমি গ্রন্থিগুলো নিয়ে কাজ করছি, গ্রন্থিগুলো নিয়ে কথা বলছি এবং আমাদের হিউম্যান বডিতে যে যে পার্টস আছে সেই পার্টস নিয়ে কথা বলছি। ওকে, মানে আমার ব্যাপারটা হচ্ছে পুরো ডিফারেন্ট, মানে সবাই তো একটা ফরম্যাটে এক্সারসাইজ এগুলো নিয়ে কথা বলছে, কাজ করতেছে, এখন যেটা আমারটা সেটা না। আমার হচ্ছে দেহের ভিতরে ইন্টারনাল যে অভ্যন্তরীণ যে পার্টস গুলো আছে সেগুলোকে ডেভেলপ করা যায় কিভাবে, আপনার 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 চোখের দৃষ্টিশক্তিকে কিভাবে ডেভেলপ করবেন, আপনার লুকসকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, আপনার শোল্ডার ব্লেডকে কিভাবে চেঞ্জ করবেন, আপনার একটা জায়গায় প্রদাহমান ব্যথা চলতেছে অনেক দিন ধরে, এটাকে কিভাবে পরিবর্তন করবেন, এই জিনিসগুলো। আরেকটু গভীরে যদি যাই, সেটা হচ্ছে এখন অনেক জিম গ্রুপ, আমি আপনাকে গ্রুপের মাধ্যমে আমি আসলে দেখছি যে আপনি অনেক ট্যালেন্টেড। এখন যেটা হচ্ছে যে শরীর চর্চাটা একটা বিজনেসে পরিণত হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? যে একটা ছবি দেয় যে বিফোর, আর একটা ছবি দেয় হচ্ছে আফটার, দিয়ে বলে যে কন্ট্যাক্ট ফর ইয়োর কোচ, হ্যান ত্যান এরকম বলে দেয়। সো ওইটাকে কিভাবে দেখেন যে এটা একটা বিজনেসে পরিণত হচ্ছে? মানে একটা জিনিস হচ্ছে যেটা আপনি মানুষকে মানে ফিটনেসটা ছড়া দিতে চাচ্ছেন, আর আরেকটা হচ্ছে যে বিজনেসের কারণে ফিটনেস হোক আর না হোক, কিন্তু আমি টাকা নিচ্ছি কিন্তু ফিটনেসটা আমি ওইভাবে খেয়াল করছি না। আবার ছবি বিফোর আফটার দিয়ে দিয়ে অনেক কাস্টমার বা অনেক ক্লায়েন্টস আমি গ্যাদার দেখেন করছি। এই জায়গাটা হচ্ছে কি, এটা আমি আসলে এটা একটা ইনভেস্টমেন্ট। ধরেন একটা জিমের মালিক, সে হিউজ একটা ইনভেস্টমেন্ট করে, তো সেই ইনভেস্টমেন্টটা কেন করে? টাকা আর্ন করার জন্য। ওইটাই তো কথা, যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, আপনি আর্ন করতে চাচ্ছেন। তো আপনি যদি আর্ন করতে চান তাহলে তো বিজনেস ফরম্যাটে আপনাকে ফিটনেস জগতের সাথে কানেক্টেড হইতে হবে। এই জন্য দেখা যায় যে অনেক দ্রুত সবাইকে সাপ্লিমেন্ট সাজেস্ট করে, অনেক দ্রুত ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ গুলোতে ডাইভার্ট করে। আমার কথা হচ্ছে যে কেউ যদি এটাতে স্যাটিসফাই হয় যে হ্যাঁ আমি সাপ্লিমেন্ট খাবো, আমি বডি বানাবো, আমি তাড়াতাড়ি গেইন মানে নিজেকে তৈরি করবো, এটা একটা হিসাব। আরেকটা হচ্ছে যে আপনি লম্বা টাইমের ঘোরা হইতে চান, লম্বা টাইম, সেটা কিভাবে? সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। আপনাকে প্রসেস। দৈনিক 3000 পুশ-আপ মারতে হবে। আমি পার ডে 3000 পুশ-আপ মারব। পার ডে 3000 পুশ-আপ যেদিন আপনি মারতে পারবেন, সেদিন আপনার বডির ভিতর যে এনার্জি ক্রিয়েট হবে, সেটা সারা জীবনের জন্য কি এটা আপনি সব সময় এটা ভোগ করতে পারবেন। মানে এটার থেকে আপনার এক্সট্রিম লেভেলে এনার্জি তৈরি হবে। কিন্তু আজকাল দেখা যায়, বিকজ আমি বিডি মাসল শোতে কিছুদিন আগে দেখে আসছি, আমি, এটা ফার্স্ট শো ছিল আমার, মানে সামনাসামনি দেখার। মোস্ট অফ দ্য ফিটনেস বডি বিল্ডার যারা, সবাই হচ্ছে ইনজেকশন পুশ করেই বডি বানাচ্ছে। সো এটার কতটুকু আপনার কাছে, যখন আপনিও কম্পিটিশনে ছিলেন, সো তখনকার কম্পিটিশন আর এখনকার কম্পিটিশনের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, ইনজেকশন পুশে যে জিনিসটা, সেটা হচ্ছে এটা অনেকেই করে এবং এটা প্রত্যেকটা সময় এটার একটা প্রচলন আছে, কারণ মাসেলকে দ্রুত ডেভেলপ করানো বা এটা লম্বা প্রসেস। কিন্তু আমি এটাতে আসলে মানে আমি এই গতিতে চলি না। মানে আপনার কম্পিটিশনের সময় কি মানে কোনো ইনজেকশন পুশ? না, ওই সময় আমি একদম ন্যাচারাল। এইজন্যই তো প্রাইজের মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ন্যাচারাল আপনার টোনগুলো আসে না, যে শেপগুলো ওটা আসে না, এবং এটার সাথে আপনার অনেক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। এটা আপনার বডিতে যাওয়ার পর বডি ভাঙে, তৈরি হয় নতুন করে। আমি ওইসবের মধ্যে কখনোই ইন্টারেস্টেড ছিলাম না। আমার এক্সারসাইজ সবসময় ছিল হচ্ছে ন্যাচারাল, এবং হচ্ছে প্রচুর পরিমাণে আমি যোগা করতাম। তো যোগা হচ্ছে আপনাকে প্রশান্তি দিবে। আমরা যে এত ব্যায়াম করতেছি, আমাদের ভিতরে কি তৈরি হচ্ছে? আপনি দেখেন, যত বডি বিল্ডার ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তাদের ভিতরে একটা ওভার কনফিডেন্স এসে পড়ে, আমি অনেক শক্তিশালী। কেন? বিকজ তারা আয়রন মারতেছে। আয়রনটা কি? লোহা হচ্ছে এমন একটা ধাতু যেটা পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গিফট করছে। লোহা কিন্তু মানুষ তৈরি করেনি। লোহাটা যখন আপনি মাসেলের মধ্যে তৈরি করবেন, বানাবেন, তাহলে আপনার মাসেল কি হবে? দেহের ভিতর যে রক্তকণিকা, লৌহকণিকা, এটার সাথে আপনার এই আয়রন কানেক্টেড হবে এবং আপনাকে বিধ্বংসী করে তুলবে। আপনি দেখবেন যে যারা এক্সারসাইজ করে তাদের ভিতরে একটা হেভি পার্ট, মানে জিমে যান বা, মানে তারা কাউকে গণায় ধরে না, তারা কাউকে টাইম দেয় না, এটা তাদের দোষ না, আয়রন। এবং তারা কানে হেডফোন ঢুকে ব্যায়াম করতেছে। আমাদের ইন্দ্রিয় শক্তি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কান। আপনি কানের মধ্যে হেডফোন ঢুকে যদি ব্যায়াম করেন, আপনার বাতাসটা বের হবে, মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থিকে প্রেসারাইজ করতেছে। তো এইটা আস্তে আস্তে আমাদেরকে ব্যতিগ্রস্ত করতেছে, আমাদেরকে উত্তেজিত করতেছে এবং আমরা হিংস্র হয়ে যাচ্ছি। আপনি খুব কম মানুষ আছে যারা
বডি বিল্ডিং করে কিন্তু খুব ঠান্ডা এবং খুব কুল যারাই আছে, আমি মনে করি তারা যোগা চর্চা করে, তারা যোগ ব্যায়াম করে। কারণ যোগ ব্যায়াম হচ্ছে আপনার ভিতরে প্রশান্তিটাকে ডেভেলপ করবে, শান্তি এনে দিবে আপনার মাইন্ডে। কিছুদিন আগে একটা মানে পুষ্টিবিদ উনি বলতেছিল যে লাইক জিমে যাওয়াতে মৃত্যু ঝুঁকি বাড়ছে। আপনি কি এটার পক্ষপাতী? এটা কি আসলে কেন এরকম দুইটা ঘটনা ঘটলো, এবং ইন্ডিয়াতেও আমি এরকম 3-4টা ঘটনা দেখছি যে সাপ্লিমেন্ট নেওয়াতে বা স্টেরয়েড ইউজ করার কারণে একইভাবে সেই ম্যাসিভ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট এইভাবেই মারা যাচ্ছে। সো এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে একটু কমপ্লিকেটেড, বিকজ এখানে অনেক কিছু ডিপেন্ডস করে। একটা ক্লায়েন্ট কি মেন্টালিটি নিয়ে জিমে আসতেছে, তার পারিপার্শ্বিক 24 ঘন্টার আগে তার সিচুয়েশন কি ছিল, তার মস্তিষ্কে, তার বডিতে, সে কি খাওয়া দাওয়া করছে 6 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, এটার একটা ইস্যু আছে। সেকেন্ড থিং হচ্ছে সে কতটা এনার্জেটিক নিয়ে সেদিন সে জিমে গেছে, এটা একটা মোস্ট পয়েন্ট। এটা কি ওয়েটের সাথে কোনো সম্পর্ক? সবকিছুর সাথে। ধরেন আপনি দুপুর 12টা বাজে জিমে যাবেন, আপনি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ধরেন কিছু করছেন, কি কাজটা করছেন এটা তো আপনি জানেন। ওকে, এই যে আপনার ব্যায়াম করার আগে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা কি ছিল, এটার উপর কিন্তু আমরা কেউ মনোনিবেশ করি না। আমরা মনে করি যে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে আমাদের 2 ঘন্টা ব্যায়াম করলেই হবে। নো, আপনাকে 4 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে জিমের, 5 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে আপনাকে রিল্যাক্স থাকতে হবে। মাইন্ড, বডি, ফুড, হ্যাঁ সবকিছুতে আপনাকে রিল্যাক্স, এবং আপনাকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা আপনার রক্তটাকে ডেভেলপ করতে পারতেছে না। আপনি ধরেন আপনি ভাজা পোড়া পুরি পেঁয়াজও খায় আপনি জিমে গেলেন, তাহলে কি হবে শরীরের ভিতরে? পুরি পেঁয়াজের যে তেলটা, যে গ্যাসটা, এটা তো আপনার ভিতর ক্রিয়েশন হবে। এটা মানে লাইক বিডি মাসের শোতে আমি যে দেখলাম যে মোস্ট অফ দা ছোট ছোট বাচ্চাদের, এবার একটা ডেনিম জিন্স একটা সেগমেন্ট ছিল, এখানে যে সব টিনেজ জেনজিরা ছিল, তারাও কিন্তু স্টেরয়েড পুশ করে আসছে। এবং আমার কাছে ওইটা তখন মনে হয়েছে যে লাইক এটা দরকার নাই, মানে ন্যাচারাল বডি তো কম্পিটিশন হতে পারে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই হতে পারে, কিন্তু ন্যাচারাল বডির কম্পিটিশনের জন্য যে পরিমাণ পরিশ্রম করা প্রয়োজন সেটা করতে পারবে না, বিকজ আপনি কয়টা পুশ আপ মারবেন? 100টা, 200টা, 300টা? আপনাকে ফ্রি এক্সারসাইজ করতে হবে। আপনাকে আপনার বডির যে বোন গুলো, হাড্ডি গুলো, এইটাই তো শক্তি। আমাদের শরীরের ভিতরে যে স্কেলেটর, যে হাড্ডি, যেমন ব্রুসলি এই শরীরে 1 ইঞ্চি পাঞ্চ মেরেছে, মানুষকে ছিটকে ফেলতে পারে। ওয়াই? তাতে এত মাসেল নাই, তার আছে হাড্ডির শক্তি। এটাই দরকার। আমার বাবাও বডি বিল্ডিং করতো, আর ন্যাচারাল বডি বিল্ডার ছিল। ন্যাচারাল বডিতে আপনার সুবিধাটা এইটাই হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি লম্বা টাইম আপনি আপনার মেরুদণ্ডকে স্ট্রেট রেখে চলতে পারবেন। আপনার হিউজ ওয়েট না নেওয়ার কারণে আপনার হাঁটুতে প্রবলেম হবে না, আপনার শোল্ডার ব্লেডে প্রবলেম হবে না। আপনি খুব মানে প্রাণবন্ত থাকতে পারবেন অল টাইম, এবং আপনি অনেক কাজ করতে পারবেন। আর আপনি যখন অনেক ধরনের মেশিন ইউজ করবেন, এক্সারসাইজ করে ফেলবেন, তখনই আপনার বডিটা জ্যাম খেয়ে যাবে, আটকায় যাবে। তো করা যায়, সমস্যা নাই, কিন্তু এটাকে আবার আপনার পরিবর্তন করতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমে। বডিকে স্ট্রেচ করতে হবে, ফ্রি করতে হবে। আমি বলতেছি না যে বডি বিল্ডিং খারাপ, বডি বিল্ডিং অবশ্যই ভালো। আমি নিজেও বডি বিল্ডিং করছি, আমার যাত্রাটাই হয়েছে বডি বিল্ডিং দিয়ে। কিন্তু বডি বিল্ডিংটাই আসলে সমাধান না সুস্থ থাকা। আপনি চিন্তা করেন, আপনি 25 বছরে ব্যায়াম শুরু করছেন, 40-এ গিয়ে আপনি আর 20 কেজিটা বাইসেপ মারতে পারতেন, এখন 40-এ গিয়ে আপনি পারতেছেন না। ওয়াই? আপনার জীবনে অনেক পরিবর্তন আসছে 15 বছরে। আপনি বিবাহিত হয়েছেন, আপনার দেহের ভেতর থেকে অনেক ধরনের শক্তি যাবে আসবে, আপনার খাবার দাবারের ফর্মুলা চেঞ্জ হবে 15 বছরে, অনেক কিছু একটা রুলস চলে আসে। তো আপনি যদি প্রচুর পরিমাণে আয়রন বা বডি বিল্ডিং ওই সময় করেন, আপনার নার্ভে টান খাবেন, রক টান খাবেন, যেটা এখন অনেকেই খেয়ে একদম বলা যায় যে 15-20 দিনের জন্য বেড রেস্টের জায়গা, এরপরে আর ব্যায়ামের এনার্জি পায় না। ওই যে টানটা খায়, ওই টানের যে স্মৃতি, যে ভয়ঙ্কর স্মৃতি, মানে ডানেও কাজ করতে পারে না, বামেও কাজ করতে পারে না। আমি অনেককে এরকম ট্রিটমেন্ট করছি, ঠিক করছি, তারা তখন থেকে এক্সারসাইজটা ছেড়ে দেয়। আমার কথা হচ্ছে যে আপনার লোহাটা এত মারার প্রয়োজন তো নাই, আপনার সময় অনুযায়ী আপনি লোহাটাকে আস্তে করে ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, এখন আমাদের কাছে বেশি সময় নাই। আপনি ফাইট ডিরেক্টর হিসেবেও, সরি আপনি আমাকে বলছিলেন কি জানি বলার জন্য, অ্যাকশন ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। তাণ্ডব কেন করলেন না সাকিব খানের সাথে? তাণ্ডব আসলে ওই টাইমটা আমার একটা অন্য জায়গায় শিডিউল। একটা মুভি আপনি সাকিব খানের সাথে করছেন না? হ্যাঁ, আমি সাকিবের সাথে 4টা মুভি করছি। 4টা মুভি করছেন, ওকে। সামনে ইচ্ছা আছে সাকিব খানের সাথে কাজ করার? সামনে ইচ্ছা আছে না, আমি কখনো ইচ্ছাটাকে প্রায়োরিটি দিই না, আমি সময়টাকে প্রায়োরিটি দিই। সময় যদি আমাকে ওই জায়গায় নিয়ে যায়, অবশ্যই আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করব। আর আমার মানে টাইমিং, আমি জিনিসটাকে মনে করি যে সময়কে
যে ভ্যালু দিতে পারবে সেই আসলে লাস্ট জায়গায় পর্যন্ত যেতে পারবে। আমি বললাম আমি এর সাথে কাজ করবো, ওর সাথে কাজ, কিন্তু ওই সময় আমি অন্য শিডিউলে, তাহলে তো ব্যাপারটা হবে না। সো সময় খুব ইম্পর্টেন্ট। সময় যদি মিলে যায় অবশ্যই সাকিব ভাইয়ের সাথে আমাদের কাজ হবে ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সাগর ভাই, আপনি কষ্ট করে আসছেন অ্যান্ড আপনার শরীরচর্চা ও সুখী মনের আশ্রমটা আমাকে একটা দিতে হবে আপনার। অ্যান্ড আমি আশা করি যে এটা ভিডিওগুলোও আমি আপনাকে ফলো করব। সো আজকে সাগর ভাইয়ের সাথে অনেক জানা অজানা অনেক কিছু আজকে আমরা জানতে পারলাম। সো নেক্সট এপিসোডে আবারও আপনার সাথে দেখা হবে আমার। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন এবং অবশ্যই সিক্রেট টক উইথ রিদি সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।